আপনি কি ভাবতেছেন যে ছাদে কোন ধরনের বা কয় কয় ধরনের হাইব্রিড আমের চাষ করা যায় ছাদে, এবং সেটা টবে অথবা হাফ ডামে কিংবা জিও ব্যাগে করলে আপনি কতদিনের মধ্যে ফল পাবেন, এরকম ভাবনা চিন্তে আছেন? যদি আপনি এরকম ভাবনা চিন্তে থেকে থাকেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। কেননা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 5টা হাইব্রিড আমের জাত সহ, গাছ সহ এবং মাটি প্রস্তুত করা, টবের সাইজ, গাছ ব্যবস্থাপনা এবং গাছ ছাঁটাই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছাদে বা ব্যালকনিতে টবের মাধ্যমে হাইব্রিড আমের 5টি জাত কিভাবে রোপণ করা সম্ভব এবং এতে করে আমরা ফলন পেতে পারি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে চলুন আমরা আমের জাত নিয়ে কথা বলি। প্রথম যে আমটা কথা আমি বলবো সেটা হচ্ছে কাটিমন আম। কাটিমন আম এমনই একটা আম যেটা বছরে 2বার করে ফল দেয়, এবং কাটিমন আম সাইজও অনেকটা ছোট করে রাখা যায়। ছাদে অথবা বেলকনিতে, আপনি বেলকনির পাশে রাখতে পারেন কিংবা আপনি টবে দিয়ে রাখতে পারবেন। আমার কাটিমন আম দেখেন মুকুল এসে গেছে। কিছুদিন আগে আম একবার শেষ হয়েছে, আবার নতুন করে মুকুল এসেছে। মল্লিকা, এই আমটাও খুবই স্বাদের একটা আম এবং খুবই সুন্দর একটা কালার। আপনি ইচ্ছে করলে ছাদে এই আমের চারাটাও লাগিয়ে রাখতে পারেন। আম্রপালি সবচেয়ে ছোট জাতের এবং খাটো জাতের একটি আম। আপনি খুব সহজেই এটা ছাদে করতে পারবেন। এটা আরেকটা নাম আছে বাড়ির ফি করে বলে, আপনি সেখান থেকেও এই আমের জাত সংগ্রহ করে আপনি ইচ্ছে করলে করতে পারেন। হচ্ছে গৌরমতি। এই গৌরমতি আম আপনি ছাদ বাগানে খুব সহজেই করতে পারেন। ছাটাই করে যদি এটাকে আপনাকে সাইজ করে রাখতে পারেন, তাহলে এই গৌরমতি আমের এত মিষ্টতা এবং স্বাদ যা আপনি একবার খেলে, যারা খেয়েছেন তা তো জানেননি, যারা খাননি তারা যদি খান তাহলে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি এবং খুবই স্বাদের। এখানে কোনো আঁশ নাই, শুধু মাংস আর মাংস। আর এই আমটি হচ্ছে আপনার বাড়ি ফোর। আমাদের বাংলাদেশে এবং ভারতের সবাই পছন্দের একটা ফল হয়ে গেছে বাড়ি ফোর আম। এটা আপনি ছাদ বাগানে করতে পারেন। এটা যতটুকু হয়েছে, হাইট হয়েছে, এরপরে কিন্তু আর কিন্তু হাইট হবে না। কারণ দেখেন ওই যে মাথা কিন্তু আমি কিন্তু কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর থেকে সে কিন্তু ব্রাঞ্চগুলো কিন্তু আস্তে আস্তে ছড়ানো শুরু করছে, এবং উপরে যেগুলি বেরোতেছে সেগুলো আমি কেটে করে দেবো, সাইজ করে দেবো, যেন সে আর বেশি বড় হতে না পারে। এই 5টি আম আপনার ছাদ বাগান আপনি করতেই পারেন। 5টা আমের ভ্যারাইটি দেখলাম, এই সবগুলো আছে হাইব্রিড জাত এবং খুব ভালো মানের আম। তো এবার আমরা চলেন যে টব নিয়ে আলোচনা করি, বা যেখানে আমরা যে জায়গাতে বা যে টবে আমরা গাছ রোপণ করবো সে বিষয়ে কথা বলি। দেখেন যে আমার হাতে আছে একটা জিও ব্যাগ। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ফলের গাছ, এই ফলের গাছগুলিকে যদি আপনি এই এরকম ছোট টবে যদি রোপণ করেন, তাহলে কিন্তু আপনার 3 মাস 4 মাস পর কিন্তু রিপোর্টিং করতে হবে, মানে এক টব থেকে আরেক টবে সরাইতে হবে। এর জন্য চেষ্টা করবেন সবসময় জিও ব্যাগে করার জন্য। কেননা জিও ব্যাগের সুবিধা হইতেছে ছাদের উপরে লোড পড়বে কম, আর এই জিও ব্যাগের ভিতর দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে, বাতাসে কোনো সমস্যা হয় না মাটিতে, এবং এর মধ্যে পানি যদি বেশি পড়ে যায় তাহলে পানি কিন্তু বের হয়ে চলে যায়। আপনি টবে করেন, টবে করতে গেলে অবশ্যই টবের যে সিটিগুলো থাকে, এরকম এই টবের যে সিটিগুলো থাকে, সিটিগুলোর ভিতরে সিটির উপরে আপনাকে পাথর, নুড়ি পাথর, বালি দিয়ে প্রথম স্তরটাকে ঢেকে দিয়ে তারপরে আপনাকে মাটি দিতে হবে। কেননা তা না হলে পানি দিলে পানি জমে যাবে এবং গাছের শিকড় গুলা পচন ধরবে, যেটাকে আমরাকে রুট রোট বলি। এতে করে গাছের ক্ষতি হবে। এখন সাইজ কত হবে? আপনি গাছের সাইজ অনুযায়ী সর্বপ্রথমে আপনি 30 ইঞ্চি পর্যন্ত দাম টপ নিতে পারেন, অথবা জিও ব্যাগ যদি এই ধরনের গ্রো জিও ব্যাগ যদি নেন, তাহলে আপনি খুব সহজেই এখানে আমের চাষটা করতে পারবেন। এবার চলুন যে এই আম গাছের জন্য কি ধরনের মাটি আমরা প্রস্তুত করব, সেটা আমরা হাতে কলমে দেখবো যে মাটিগুলো প্রস্তুত করতে কি কি ধরনের উপকরণ লাগে। এমন একটা মাটি তৈরি করতে হবে যেখানে সব ধরনের ফলের গাছই করা সম্ভব। প্রথমে আমি মাটির বিষয়টা আপনাদেরকে বলি যে এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল। আমার বাগানের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আমার বাগানে এঁটেলের কোনো মাটি নেই, পড়া আছে বেলে দোআঁশ। যদি এখানে হইতো এঁটেল মাটি হইতো, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে 60 ভাগ এঁটেল মাটি আর হচ্ছে এই 40 ভাগ বালি নিতে হইতো। তা না হলে কিন্তু এঁটেল মাটি যদি পুরোটাই দেন, তাহলে গাছের শিকড় কিন্তু সঠিকভাবে
মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না। এই দিকটা প্রথম বিবেচনা করবেন যে মাটিটা কি ধরনের মাটি নেবেন। যদি এঁটেল হয় তার সাথে বালি মিক্স করতে হবে, আর যদি এঁটেল না হয়, যদি দোআঁশ হয়, বেলে দোআঁশ হয়, তাহলে দরকার নাই। আর এক এক গাছ কিন্তু এক এক ধরনের মাটি পছন্দ করে, সব গাছই যে এক ধরনের মাটি পছন্দ করবো তা না। যেমন ধরেন আম গাছ কিন্তু এই বালি মাটি কিন্তু করে না, পছন্দ করে না। এমন কিছু মিডিয়াম মিশাবো যেটা দিয়ে সব ধরনের গাছ রোপণ করা সম্ভব। তো আমি এখানে গার্ডেনিং সয়েল 4 ভাগের মধ্যে 3 ভাগ নিয়েছি গার্ডেনিং সয়েল। আমি এখানে কোনো বালি আপাতত মিশাইতেছি না। আর এর সাথে 1 ভাগ দিব আমরা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট বলতে এখানে আপনি জৈব সার আপনি যে কোনোটা করতে পারেন, দিতে পারেন। পাতা পচা সারও দিতে পারেন, তারপরে মরা গোবর দিতে পারেন, তারপর পচা গোবর যেটা আছে সেটাও দিতে পারেন, অথবা আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন। আমার কাছে যেহেতু ভার্মি কম্পোস্ট আছে, আমি এখানে দেবো ভার্মি কম্পোস্ট। আর এছাড়া আমি এখানে যা অ্যাড করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। কারণ ভার্মি কম্পোস্ট, তারপর আমার মাটিতে যাই অনুখাদ্য আছে বা খাবার আছে, সেটাকে প্রসেস করার জন্য আমি হিউমিক অ্যাসিড এখানে আমি নিয়ে নিয়েছি, হিউমিক অ্যাসিড দেবো। আর যে ক্যালসিয়াম সোর্স হিসেবে ক্যালসিয়ামের এটা করার জন্য আমি এখানে চকের গুঁড়া, যেটা আর কি খড়ে মাটি, সেটা আমি নিয়েছি। এখানে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে শিংকুচি, তারপরে হাড় গরু কিংবা আপনার সরিষা খোলে গরু, এগুলো আমি কেন দিলাম না, বা রাসায়নিক কোনো উপাদান কেন দিয়েছি না। দেখেন, গাছটা যেহেতু আমি সবে মাত্র স্থাপন করতেছি, সব রাসায়নিক সারটা সহজে আমি যদি দেই, এটা যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বা রাসায়নিক কোনো ক্রিয়া সৃষ্টি করলে আমার গাছটা নষ্ট হয়ে যাবে। এই কারণেই আমি যে মিডিয়া গুলো নিয়েছি, ভার্মি কম্পোস্ট এটা হইতেছে জৈব, তারপর হইতেছে আপনি হিউমিক অ্যাসিড, এটাও হইতেছে জৈব। এখানে আছে ছত্রাকনাশক, এটা তো লাগবেই। আর ছত্রাকনাশক আপনি হাতে কাছে না থাকে, তাহলে আপনি নিমের যে খোল আছে, নিমের খোল আপনি দিতে পারেন। এছাড়া এখানে যে চকের গুঁড়ো আমি নিয়েছি, এই চকের গুঁড়ো আমার কাছে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি সবগুলো মাটির সাথে এখন মিশিয়ে নেব, বা যে টবে রোপণ করবো, যেহেতু ফল গাছ, এই কারণে আমরা এই টবে বা এই জিও ব্যাগে রোপণ করব। তো আপনারা দেখতে থাকুন যে আমরা এখানে কিভাবে গাছটাকে রোপণ করি। মাটি প্রস্তুত এবং টবে মাটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা গাছ রোপণ করবো সঠিক নিয়মে। কিভাবে গাছ রোপণ করতে হয়, গাছ রোপণ করতে হবে একদম এর মাঝখানে থেকে আস্তে আস্তে আমরা চেপে 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 করে দেব। এখানে আমরা এই মাটিতে এই টবের ভিতরে পানি দিয়ে দেবো, যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এবং গাছের যেন পানিটা যেন ঠিক মতো যেন পায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত পানি এই যে সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আসতেছে। এই জিও ব্যাগের এটি হইতেছে ভালো একটা দিক। আর এটা হালকা এবং ছাদের উপরে কোনো চাপ পড়ে না এবং ছাদে কোনো ক্ষতিও করে না। গাছগুলো দেখছি এবং হইতেছে কি ধরনের টব নির্বাচন করবো সেটাও আমরা বলছি, মাটির প্রস্তুত বলছি, এবং চারা রোপণও সঠিকভাবে রোপণও আমরা দেখেছি। এবার টবটাকে রাখবো কোথায়? যেখানে রোদ বেশি পড়ে সেখানে। তবে এখানে একটু শর্ত আছে, যদি নতুন চারা হয় তাহলে অবশ্যই কয়েকটা দিন তাকে খুব, যেখানে সূর্যের আলো সরাসরি পড়তেছে, খুব কড়া রোদ পড়ে, সেখানে কিছুদিন না রেখে গাছটা যখন একটু হবে, টবের সাথে যখন সেট খেয়ে যাবে, তারপর আপনি বেশি রোদে দিতে পারেন। তবে ফল গাছ সবসময় রোদই বেশি পছন্দ করে, এখানে রোদে তাকে রাখতে হবে। রোপণ করে ছাদে ফালায় রাখলেন আর কোনো খোঁজ নিলেন না, তাহলে কিন্তু আপনি গাছ থেকে ভালো ফলনের আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই এই ফলনের জন্য একটু নিয়মিত খোঁজ খবর রাখতে হবে, দেখতে হবে। আজকে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে ছাদে যদি আপনার এই 5টা আমের জাত যদি থাকে, তাহলে আপনার আমের যে চাহিদা, এটা আপনার পরিবারে পূরণ করা সম্ভব, এবং যত্ন খুব একটা বেশি লাগবে না। বাগানে করলে তো অনেক বড় বড় গাছ হয়ে যায়, ছাদে করলে আপনি খুব সহজে এটাকে হাতে লাগালে থাকবে, আপনি সেবা যত্ন করতে পারবেন এবং ভালো ফলনও পাবেন। সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আরো ভালো ভালো ভিডিও করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম।